অভাবের সংসারে একটু শান্তি ফিরিয়ে আনতেই নিজের সব কিছু ত্যাগ করে সব কিছু বিক্রি করে মানুষের কাছে ঋণ নিয়ে স্বামীকে প্রবাসে পাঠিয়ে দিয়েছিলাম। সেই স্বামী এখন আমাকে চেনে না, সব ঋণ আমাকে শোধ করতে হচ্ছে। এমনকি সে এসে আমাকে নাকি ডিভোর্সও দিয়ে দিবে। ও বিদেশে যাওয়ার আগে আমার সাথে অনেকটা ভালোই সম্পর্ক ছিল, দুজনের মধ্যে অনেক মিল ছিল। আমাদের বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে। আমরা 3 বোন, আমার কোনো ভাই নেই। আমাদের 3 বোনকেই আমার বাবা দেখে শুনে বিয়ে দিয়েছিল, অনেক গয়নাগাটি ধুমধাম করে বিয়ে দিয়েছিল। আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার স্বামী একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত, কিন্তু এই চাকরিটা বেশি দিন টেকেনি। বিয়ের 5 মাস পরেই ওই কোম্পানিটা একদম বন্ধ হয়ে যায়। তার জন্য আমার স্বামী বাড়িতে আসে। বাড়িতে আসার পর থেকে অনেক জায়গায় অ্যাপ্লাই করে, কিন্তু কোনো ভালো চাকরি হয় না। আমার স্বামী কৃষিকাজও তেমন একটা করতে পারে না, তাই সে কিছুই করে না। এটা নিয়ে বাড়িতে প্রতিদিনই অশান্তি হতো। আমার বড় ভাসুর যা প্রায় সময় আমাদেরকে খোঁটা দিত, কারণ আমরা সংসারে একটা টাকাও দিতে পারতাম না। এটা নিয়ে অনেক কিছু হয়ে গেছিল। এদিকে আমার শ্বশুর শাশুড়িও বলতে লাগলো যে আমরা দুজনেই নাকি বসে বসে খাচ্ছি, সংসারে টাকা দিতে পারি না বলে। আমি কিন্তু বাড়ির সব কাজ করি, আমার বড় যা তেমন একটা করে না, তারপরেও খোঁটা শুনতে হয়। প্রতিদিন খাওয়ার সময় একই কথা। তো আমার স্বামী একদিন রাগ হয়ে বলল, আমরা তো এইখানে খাবো না, মানে আমরা আলাদা খাবো। যেহেতু আমি টাকা দিতে পারি না, প্রতিদিন খাওয়ার সময় এসব কথা শুনতে আর ভালো লাগতেছে না, তো আমরা আলাদা হয়ে যাই। আমাদের সংসার খুবই কষ্টে কাটছিল। তো আমি আমার স্বামীকে একদিন বললাম, তুমি যদি বিদেশে যাও, এখানে তো চাকরি হচ্ছে না, তাহলে হয়তো বা আমাদের জীবনটা একটু বদলে যাবে। এর মাঝেই কিন্তু আমি কনসেপ্ট হয়ে যাই। তো আমার স্বামী বলেছিল যে এত টাকা কোথায় পাবো, আর আমার মা বাবাও তো কখনোই দিবে না। আমার শ্বশুর শাশুড়ি ছিল অন্য রকমের, যে তার ছেলেকে 5 টাকা দিয়ে সাহায্য করবে এরকমটা না। যখন সে চাকরি করছিল, দিতে পারছিল, তখন সে অনেক ভালো ছিল। কিন্তু এখন যে টাকা নেই, 5 টাকা দিয়েও বলবে না যে এটা টাকা নেই। তো আমিও বলেছিলাম হ্যাঁ দিবে না, তো কি হয়েছে, আমার সোনা গয়না, তারপর হচ্ছে আমার বাবার বাড়ি থেকে যে জমিগুলো পাবো সেগুলোতে একসময় আমার বাবা আমাকে দিবেই। তো ওগুলো বিক্রি করেই তুমি যদি বিদেশে যাও, তাহলে সারা জীবন আর আমাদের অভাবে থাকতে হবে না। তো আমার স্বামী প্রথমে রাজি না হলেও পরে বলতেছে ঠিক আছে। পরের দিনেই আমার স্বামীকে নিয়ে বাবার বাড়িতে গেলাম, বাবা মাকে সবকিছু খুলে বললাম। মা তো বললো যদি তোর সুখ হয় তাহলে তুই নিয়ে। তারপর 3 বোনের যেই ভাগটা ভাগ করে যেই ভাগটা আমার হয়, সেই ভাগের জমিগুলো আমি বিক্রি করে দিলাম, আমার সোনা গয়না বিক্রি করে দিলাম। তারপরেও অনেক টাকা লাগতো। এদিকে কিস্তির উপরে টাকা নিয়েছিলাম, আর আমার খালা শাশুড়ির কাছ থেকেও কিছু টাকা নিয়েছিলাম। তো সব টাকা দিয়ে আমার স্বামীর ভিসা হয়ে যায়। আমার মেয়েটাও হয়ে এর মাঝে, মেয়ে হওয়ার 2 মাস পর তার বিদেশে যাওয়ার সময় হয়ে যায়। তো ও ভালোভাবেই বিদেশ যায়। ও যাওয়ার আগে অনেক কান্নাকাটি করছিল যে মেয়েটাকে রেখে যাচ্ছি, তোমাকে রেখে যাচ্ছি, ভালোভাবে থেকো। অনেক খেয়াল রাখতো। আমার যাওয়ার 6 মাসে আমার সাথে ভালোই কথা বলছিল, প্রতি মাসে টাকা পাঠাতো, মেয়ের সাথে কথা বলতো, দিনে অন্তত পক্ষে 3 বার কথা বলতো, মেয়ের খবর নিত, কি করতেছি কি খাচ্ছি সব কিছু শুনতো। কিন্তু এই 6 মাসের পর সে হঠাৎ করে বদলে যেতে লাগলো। প্রতিদিন আর ফোন দিত না, 2-3 দিন পর পর, এমনকি 1 সপ্তাহ পর ধীরে ধীরে ফোন দেওয়া একদম কমিয়েই দিল। আমি যদিও ফোন দিতাম তখন ব্যস্ততার অজুহাত দেখাতো যে ব্যস্ত আসতে পরে ফোন দাও, এই পরে ফোন দেওয়ার কথা বলে আর কখনোই ফোন রিসিভ করতো না। এটা নিয়ে আমি খুব চিন্তা পড়ে যেতাম। এদিকে প্রতি মাসে কিস্তির টাকা, মানুষের ঋণের টাকায়, এগুলো কিভাবে শোধ করব। আমার কাছে তো একটা টাকাও ছিল না, আবার সোনা গয়না যা ছিল সব কিছুই তো বিক্রি করে দিয়েছিলাম। মেয়ের চিকিৎসা, কাপড় চোপড় সব কিছুই আমার ওপর ছিল। আমার বাবাও এর মধ্যে কিন্তু মারা যায়। কাকে গিয়ে বলবো, কারো কাছ থেকে চায় না। মাও তো অসহায়, মাও তো কিছু করে খেতে পারে না, কাউকে আর কিছুই বলতে পারে না। স্বামীর সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করি, একসময় সে ওই সিমটাই বন্ধ করে দেয়। আমি বুঝতে পারতেছিলাম না যে কি এমন হলো যে আমার সাথে সে কথা বলা বন্ধ করে দিল। জানতো প্রতি মাসে কিস্তির টাকা দিতে হতো। এদিকে খালা শাশুড়িও খুব উঠে পড়ে লাগলো তার টাকার জন্য। এটা নিয়ে আমার শাশুড়িও আমাকে বকতো যে আমার বোনের টাকা এখনো দাও না কেন। আমার শাশুড়ি বিশ্বাসই করতো না যে তার ছেলে আমার ফোন ধরে না বা ফোন রিসিভ করে না। আমার শাশুড়ি তো উল্টো বলতো, আমার ছেলের সাথে নিজেই কথা বলিস, আমাদেরকেও কথা বলতে দিস না। এটা নিয়ে অনেক কষ্ট হতো। আমার স্বামীর সাথে কতভাবে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু পায়নি। তারপর যেই ভাইয়াটার কাছে গিয়েছিল, অনেক কষ্ট করে তার ফ্যামিলির কাছে গিয়ে ফোন নাম্বারটা ম্যানেজ করে নিয়েছিলাম। এটার জন্য কিন্তু আমার 1 মাস সময় লেগেছিল।
কারণ তার বাড়ি কোথায় সেটাও আমি জানতাম না। তারপর অনেক কষ্ট করে তার নাম্বারটা পেয়ে তাকে ফোন দিয়েছিলাম। প্রথমে তো ভাইয়াটা কোনো কিছুই আমাকে বলতে চাচ্ছিল না। যখনই আমি বলছিলাম যে ওর ওয়াইফ আমি, তো তখনই উল্টাপাল্টা কথা বলতে লাগলো। তারপর অনেক কান্নাকাটি করলাম, বারবার ভাইয়াটাকে ফোন দিছিলাম যে শোনার জন্য কেন সে আমার সাথে কথা বলতেছে না বা তার সাথে আমি একটু কথা বলতে চাই। তো ভাইয়া পরে বলল যে যেহেতু আপনি আমাকে ফোন দিয়েছেন তাহলে এই কথাটা ওকে জানাইয়েন না বা কখনো বলবেন না, আমি ওকে ফোন দিতে পারবো না। আর ও এখানে অন্য একটা মেয়েকে বিয়ে করছে, এখানে মেয়েটাকে নিয়ে একসাথে থাকে, তারা একই জায়গায় চাকরি করে। এটা কথা শোনার পর কি করব ভেবে পাচ্ছিলাম না, পুরো দুনিয়াটা মনে হয় আমার মাথার উপরে পড়লো। এরকম একটা আমি কি করব মেয়েটাকে নিয়ে, আবার এতগুলো ঋণের বোঝা কিভাবে শোধ করব। তো ভাইয়াটাকে বললাম যে তাকে একবার বললেন শুধু একটা বার আমার সাথে কথা বলার জন্য, আর এতগুলো ঋণ আমি কিভাবে শোধ করব, আমার তো কোনো কিছুই নেই। ভাইয়া বলল যে ঠিক আছে কালকে আপনাকে জানাবো সে কথা বলবে কিনা। তো পরের দিনে আমি বারবার ফোন দিচ্ছিলাম, উনি কোনোভাবেই ফোন রিসিভ করছিল না। তারপর আমাকে বলল যে সে আপনার সাথে কথা বলতে চায় না, তার সাথে আপনার কোনো সম্পর্ক নেই, আর হচ্ছে ও কখনোই নাকি দেশে যাবে না। তারপরেই ভাইয়াটা ফোন কেটে দেয়। এরপর অনেকবার চেষ্টা করেছি তার সাথে কথা বলার জন্য, তার নাম্বারটা পাওয়ার জন্য, কিন্তু আমি পাইনি। এদিকে আমার শ্বশুর শাশুড়িও আমাকে দোষারোপ করছিল যে তুমিই তো বুদ্ধি দিয়েছিলে যে বিদেশে যাওয়ার জন্য, এখন তোমার জন্যই আমার ছেলে এখানে বিয়ে করছে, আমরা কিছু জানি না এ ব্যাপারে, আর তুমি কিভাবে ঋণ শোধ করবে এটা আমাদেরকে কেন বলতেছো, যখন নেওয়ার সময় আমাদেরকে বলো নাই। এখনো আমাদেরকে বলে কোনো লাভ হবে না, তোমার যেটা ইচ্ছা করা তুমি সেটা করো। শ্বশুর বাড়ি থেকেও তেমন একটা সাপোর্ট পেলাম না, কি করব। তারপর বাবার বাড়িতে গেলাম, ওইখানে মায়ের সাথে থাকা শুরু করলাম। কি খাবো, শ্বশুর বাড়িতে থাকলে তো কিছুই খেতে পারবো না। এদিকে মার সাথেই কষ্ট করে দিন কাটছিল। তারপর বিভিন্ন জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করছিলাম, একটা কোম্পানিতে তারপর চাকরি পেয়ে যাই, সেখান থেকে টুকটাক বেতন পেতাম, টাকা দিয়ে সব কিছু ম্যানেজ করে নিতাম, মেয়ের দেখাশোনা, খাওয়া দাওয়া, এমনকি কিস্তিও দিতাম। এদিকে খালা শাশুড়ির হাতে পায়ে ধরে বলেছিলাম যে 6 মাস আমাকে একটু সময় দিন, তারপরেই টাকাটা দিয়ে দেবো। খালা শাশুড়ি বলেছিল 6 মাস যদি পার হয়ে যায় তাহলে অন্য ব্যবস্থা নেব। আমি বলেছিলাম ঠিক আছে। এর মধ্যে আমি আমার স্বামীর সাথে অনেকভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু সে করেনি। আগামী মে মাসে তার 2 বছর হবে যাওয়ার, কিন্তু সে একবারের জন্য আর আমাদের খোঁজ নেয়নি। এদিকে সব ঋণের বোঝা আমার উপর চাপিয়ে দিয়েছে। আমি আমার স্বামীকে বিশ্বাস করে যে এতটা ভুল করেছি এটা বলতে পারবো না। আমি একবারের জন্য ভাবতেও পারি নাই যে সে এরকমটা করবে। সব দায়ভার আমার উপর চাপিয়ে দিয়ে এখন নিজে সংসার করতেছে। কি বলবো, মানুষের মনুষ্যত্ব বোধটাই নেই। চাকরি করে কিস্তির টাকাটা শোধ করে দিয়েছি, এখন শুধু খালা শাশুড়ির অর্ধেক টাকাটা পাবে, এটা আমি 2 মাসের মধ্যেই শোধ করে দিয়ে দেব। যার কেউ নেই তার আল্লাহ আছে, আল্লাহ সব কিছুই দেখে, এর বিচার আল্লাহই করবে। সব কিছুই আমি আল্লাহর উপরেই ছেড়ে দিলাম।